হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি, এটা যদি ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবে যে দৈনন্দিন জীবনে যখন তোমরা ইংলিশে কথা বলছো তখন সেক্ষেত্রে নিজের কথা বলার যে টোনটা সেটা যেমন একটু আরও বেশি স্ট্যান্ডার্ড করে প্রেজেন্ট করতে পারবে। হয়তো তুমি কোথাও কোনো স্পিচ দিচ্ছ, কারোর সাথে হয়তো একটু ইমপ্রেসিভ ওয়েতে কথা বলতে চাও, তখন সেক্ষেত্রে এই বিশেষ বিষয়টা যেটা আজকে আমি বোঝাতে চলেছি এটা হেল্প করতে পারে। আর তাছাড়াও যখন তোমরা হয়তো কিছু লিখছো, স্কুল লেভেলের কোনো এক্সামে হতে পারে অথবা কলেজ লেভেলের এক্সামে হতে পারে বা কোনো জবের এক্সামে হতে পারে, যখন তোমরা কিছু লিখছো যেখানে হতে পারে কোনো একটা হয়তো লেটার রাইটিং করছো বা প্যারাগ্রাফ লিখছো বা হয়তো স্টোরি রাইটিং করছো, এরকম ধরনের বিভিন্ন রকম লেখালেখির ক্ষেত্রে, কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার ক্ষেত্রে তোমরা এই বিশেষ পদ্ধতিটা যদি ফলো করো তাহলে দেখবে অনেক স্ট্যান্ডার্ড তোমরা সাউন্ড করবে, তোমাদের লেখাটার কোয়ালিটিটা অনেক বেটার হবে, তো যার জন্য তোমাদের মার্কসটাও কিন্তু অনেক ভালো আসবে। তো এই যে প্রসেসটা আজকে আমি বোঝাতে চলেছি সেটার মধ্যে দিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো আজকে এখানে দেখো যে লাইন্সগুলো আমি লিখেছি, এই লাইন্সগুলোর মধ্যে দিয়ে আমরা দেখে নেব এগুলো যখন ট্রান্সলেট করব, ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা রিয়েলাইজ করতে পারবো যে সেই বিশেষ পদ্ধতিটা কী। সেই বিশেষ পদ্ধতিটাকে বুঝতে গেলে তোমাদেরকে ফার্স্টে একটা ট্রান্সলেশন দেখতে হবে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো এই যে লাইনটা এখানে রয়েছে, যে বলা হচ্ছে তারা আমার সামনে সব কিছু উন্মুক্ত করলো। সিম্পলি যে লাইনটা এখানে বলা হয়েছে, আমরা যদি এটাকে ট্রান্সলেট করি কিভাবে করতে হবে, প্রথমত টেন্সটাকে আগে বুঝতে হবে। তো এই লাইনটার মধ্যে টেন্সটা কি হচ্ছে দেখো, লাইনটাকে আরেকবার পড়া যাক। তারা আমার সামনে সব কিছু উন্মুক্ত করলো, করলো বলা হয়েছে, তো তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স। এরকমভাবে যখন বলা হয় আমরা সেটা সিম্পল পাস্ট টেন্স জানি, তো সেই সেন্স অনুযায়ী আমরা এটাকে ট্রান্সলেট করব। এবার যখন সিম্পল পাস্ট টেন্স হয় তার ফরম্যাটটা কি হয়, সাবজেক্ট বসে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়, অবজেক্ট বসে। তো সিম্পলি এটা সেরকমভাবে লেখা যাক। প্রথমে আছে তারা, তো ট্রান্সলেট করা যাক তারা সেন্সে দে। যেই তারা লিখলাম তারপরে আমরা কি করব, শেষের দিকে আসব। শেষে রয়েছে ভার্বটা, ভার্বটা লেখার পরে একটু একটু করে ব্যাকে আসবো আর ট্রান্সলেট করতে থাকবো। তাহলে শেষের দিকে কি আছে, শব্দটা দেখো রয়েছে উন্মুক্ত করলো, এই কথাটা বলা হয়েছে। কোনো কিছুকে উন্মুক্ত করা সেন্সে আমরা খুব একটা ভালো শব্দ ইউজ করতে পারি, সেটা হলো আনফোল্ড। ওকে, কোনো কিছু উন্মুক্ত করা, ওপেন করা, এরম সেন্সে আনফোল্ড। ওকে, তো সেটা আমরা এখানে ব্যবহার করব। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাহলে এটা ওই আনফোল্ডের সেকেন্ড ফর্মটা লিখতে হবে। কি হবে, আনফোল্ডেড। তো সেটা আমরা এখানে লিখব, দে আনফোল্ডেড, দে আনফোল্ডেড লিখলাম। তারা উন্মুক্ত করলো। এবার ব্যাকে এসো, কি লেখা আছে, সব কিছু, সব কিছু, তার মানে এভরিথিং। দে আনফোল্ডেড এভরিথিং, এভরিথিং, দে আনফোল্ডেড এভরিথিং। এবার এভরিথিং বলার পরে আরো ব্যাকে এসো, কি আছে, আমার সামনে, এই কথাটা লেখা আছে। তো আমার সামনে, প্রথমে আছে সামনে শব্দটা, তারপরে যদি আমরা ব্যাকে যাই দেখতে পাবো আমার শব্দটা রয়েছে। তো আমার সামনে, এই সামনে অর্থে কি বলতে পারি, বলতে পারি ইন ফ্রন্ট অফ, বলার পরে আমার অর্থে মি, ইন ফ্রন্ট অফ মি, এভরিথিং ইন ফ্রন্ট অফ মি। ওকে, ইন ফ্রন্ট অফ মি। তো এই যে লাইনটা আমরা এখানে ট্রান্সলেট করলাম, এখানে তাহলে বিশেষ বিষয়টা কোনটা যেটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে, সেটা হলো এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইন ফ্রন্ট অফ, এখানে ব্যবহার হয়েছে ইন ফ্রন্ট অফ, সামনে অর্থে। এরকম সামনে অর্থে আমরা ব্যবহার করলাম ইন ফ্রন্ট অফ। অনেক সময় আমরা এই ফ্রেজটাকে কিন্তু শুনেছি, খুব কমন একটা ফ্রেজ, সামনে অর্থে আমরা ইন ফ্রন্ট অফ এর ব্যবহার করি। এই ধরনেরই আরও অনেক ইন্টারেস্টিং প্রিপোজিশনাল ফ্রেজ যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে অনেক কথা যেগুলো আমরা বাংলাতে ভাবছি বাট ইংলিশে এক্স্যাক্টলি কীরকমভাবে লেখা যেতে পারে সেটা বুঝে উঠতে পারছি না, তো সেই সময়তে এগুলো ভীষণভাবে হেল্প করতে পারে আর লেখাটাকেও অবশ্যই স্ট্যান্ডার্ড করে দেয়। তো সেটাই আমরা আজকে এখানে দেখে নেব। তো এখানে নেক্সট লাইনটাতে এসো, দেখো সেখান থেকে কোন বিশেষ প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছে, আমি এই বিজ্ঞাপনের জবাবে একটি চিঠি লিখেছিলাম। ওকে, আমি এই বিজ্ঞাপনের জবাবে একটি চিঠি লিখেছিলাম।
তো এখানেও সিম্পল পাস্ট টেন্সেই লাইনটাকে বলা হয়েছে। তো এবার আমরা যখন এটা করব, এটার ভিতরে কোন ধরনের প্রিপোজিশনাল ফ্রেজটাকে দেখতে পাই চলো দেখা যাক। তো ট্রান্সলেট করে ফেলি। আমি, তো আই লেখার পরে আমরা কি করব, শেষে আসব, সেখানে আছে ভার্বটা। ভার্ব কি আছে? ভার্ব আছে লিখেছিলাম, এই কথাটা। তো লিখেছিলাম মানে কি, যেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্সে করছি, তো রাইট শব্দটা সেটার পাস্ট হয়ে যাবে। রাইটের পাস্ট কি হয়? রোট। সেটা লিখব আই রোট। আই রোট লিখলাম। আমি লিখেছিলাম হলো। এবার ব্যাকে এসো, কি লিখেছিলাম? একটি চিঠি। তো লেখা যাক আই রোট আ লেটার। লিখলাম আমি একটি চিঠি লিখেছিলাম, এই পর্যন্ত হলো। আরও ব্যাকে এসো, কি লেখা আছে? জবাবে। জবাবে কথাটা রয়েছে। এই জবাবে অর্থে আমরা কি বলবো? এক্ষেত্রে বলতে পারি ইন রেসপন্স টু। ওকে, ইন রেসপন্স টু। তো আ লেটার ইন রেসপন্স, ইন রেসপন্স টু। জবাবে, এই ইন রেসপন্স টু হলো সেই প্রিপোজিশনাল ফ্রেজটা যেটা জবাবে অর্থে ব্যবহার হয়েছে। তার আগে এসো, কি আছে? এই বিজ্ঞাপনের, একটা নির্দিষ্ট বিজ্ঞাপন আছে, সেটাকে পয়েন্ট করে বলা হচ্ছে ইন রেসপন্স টু দিস। বিজ্ঞাপন সেন্সে অ্যাডভার্টাইজমেন্ট বা শুধু অ্যাডও লিখতে পারো, টু দিস অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তো লাইনটাকে ভালোভাবে আরেকবার দেখে নাও। আমি এই বিজ্ঞাপনের জবাবে একটি চিঠি লিখেছিলাম। আই রোট আ লেটার ইন রেসপন্স টু দিস অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এখানে ইন রেসপন্স টু যে ব্যবহারটা এখানে হয়েছে, সেটা হলো এই জবাবে সেন্সটা বোঝাচ্ছে। তাহলে এটা আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আমরা এখানে দেখতে পেলাম। ওকে, পরের লাইনটাতে এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। সে পরিস্থিতি অনুযায়ী কাজ করে। সে পরিস্থিতি অনুযায়ী কাজ করে। তো এটাও ট্রান্সলেট করে ফেলি। এখানে টেন্সটা কি আছে দেখো, বলা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী কাজ করে। করে, খায়, যায়, ঘুমায়, এই রকমের কথা যখন বলি তার মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কাজটা নিয়মিত করে, অভ্যাস বোঝায়, তো সেরকম সেন্সে, তাই তো? তাহলে এখানে আমরা সেরকমভাবেই লিখবো। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ফরম্যাটটা হয় সাবজেক্ট বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তারপরে অবজেক্ট হয়। তো সেই অর্থে শি, তারপরে শেষে চলে এসো, কি বলা হচ্ছে? কাজ করে। কাজ করে, তো পরিস্থিতি অনুযায়ী কাজ করে, তো সেই সেন্সে শি। আচ্ছা, এখানে কাজ করা সেন্সে ওয়ার্ক না লিখে আমরা অ্যাক্ট ভার্বের ব্যবহার করতে পারি, এটা আর একটু বেটার হবে সিচুয়েশন অনুযায়ী। তো শি অ্যাক্টস। শি অ্যাক্টস, সে কাজ করে। কি কাজ করে? কিরকমভাবে কাজ করে? ব্যাকে এসো, লেখা রয়েছে অনুযায়ী। এই ধরনের সেন্সে অনুযায়ী অর্থে আমরা বলতে পারি ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, ইন অ্যাকর্ডেন্স উইথ, সেই কথাটা আমরা এখানে লিখব। শি অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ। শি অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ কি? পরিস্থিতি, দ্য সিচুয়েশন, উইথ দ্য সিচুয়েশন, কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী সে যেরকম পরিস্থিতি হয় সেই মতন সে কাজটা করে, এরকমভাবে বলা হয়েছে। তো এখানে ইন অ্যাকর্ডেন্স আর তারপরে উইথ যেটা হলো, এইটা হলো সেই প্রিপোজিশনাল ফ্রেজটা যেটা এই অনুযায়ী সেন্সটাকে বোঝাচ্ছে। তো যখন এরকম কোনো লাইন ভাববে তখন ওই অনুযায়ী সেন্সে কি বলতে পারো এটা নিয়ে কনফিউজ হবে না। সেই অর্থে সিম্পলি ইন অ্যাকর্ডেন্স উইথ এই টার্মটাকে ইউজ করবে, তাহলে লেখাটাও অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যদি কথা বলো সেটাও অনেক স্টাইলিশ সাউন্ড করবে। সো ডেফিনেটলি সেটা করো। পরের লাইনটা এসো, সেখানে কি বলা হচ্ছে দেখো। আমার কাকার স্থানে আমার বাবা ভাষণ দেবে। একটা কোনো জায়গা আছে যেখানে কোনো একটা ভাষণ দেওয়ার ব্যাপার আছে, তো সেখানে আমার কাকার যাওয়ার কথা ছিল, বাট কাকা হয়তো যেতে পারছে না, তার স্থানে আমার বাবা ভাষণ দেবে। তো এই যে কথাটা বলা হয়েছে, এই লাইনটাতে দেখো কোন টেন্স আছে। আমি সবসময় তোমাদেরকে এটা বলি, যখনই ট্রান্সলেট করবে বা কোনো কিছু বলতে যাবে ইংলিশে, সবার আগে ভাববে টেন্সটা আমি কি অ্যাপ্লাই করব। এটা কি বর্তমানকালের কথা বলা হচ্ছে, নাকি অতীতকাল, নাকি ভবিষ্যৎ।
আগের থেকেই তাড়াহুড়ো করে সেটাকে ট্রান্সলেট করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। বুঝতে হবে যে সেন্সটা ওখানে কিসের রয়েছে। ঠিক সেই জন্যই আমি তোমাদেরকে বারবার বলি টেন্সটাকে ভালোভাবে প্রথমে জাজ করে নাও, তারপরে ট্রান্সলেট করো। তো এখানে টেন্সটা যেটা রয়েছে কি বলা হচ্ছে যে আমার বাবা ভাষণ দেবে, সিম্পল ফিউচার টেন্স হয়েছে, ভবিষ্যতে হবে, এখনও দেয়নি, তো আমরা সেই মতন লিখব। এবার সিম্পল ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল বা উইলের ব্যবহার হয় আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেটা আমরা এখানে লিখব। এবার দেখো এখানে সাবজেক্টটা কোনটা আছে সেটাকে দিয়ে আমরা শুরু করব। তো অবশ্য আমরা যেরকম আছে এরকমও লিখতে পারি, অসুবিধা নেই। তো চলো সেরকমভাবে লিখি। আমার কাকার স্থানে এরকম রয়েছে, এরকমভাবে লিখব। তো আমার কাকার স্থানে এই সেন্সটা লিখতে গেলে আমাদেরকে আগে এই স্থানে শব্দটা লিখতে হবে। তো স্থানে অর্থে কি লিখব, এখানে একটা বসবে ওই প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে ব্যবহার করব ইন প্লেস অফ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইন প্লেস অফ। তো লেখা যাক ইন প্লেস অফ, ইন প্লেস অফ কে, আমার কাকার, যার স্থানে তার কথাটা এখানে লিখতে হবে। ইন প্লেস অফ মাই আঙ্কেল, মাই আঙ্কেল, এখানে একটা কমা দিতে পারো। আমার বাবা ভাষণ দেবে, আমার কাকার স্থানে অর্থে এটা আমরা লিখে দিলাম ইন প্লেস অফ মাই আঙ্কেল। এবার বাকি রয়েছে আমার বাবা ভাষণ দেবে, তো আমার বাবা, তো সেই সেন্সে মাই ফাদার লিখলাম। এরপরে ওই লাইনটার শেষের দিকে এসো, সেখানে আছে ভার্বটা। ভার্ব কি আছে, আমার বাবা ভাষণ দেবে। ভাষণ দেবে মানে দেওয়া সেন্সে, আমরা এখানে ওই ভাষণ দেওয়া অর্থে আমরা বলতে পারি গিভ স্পিচ, এই কথাটা। ওকে, তো সেই সেন্সে দেবে অর্থে মাই ফাদার উইল, সিম্পল ফিউচার টেন্স, উইল গিভ, গিভের পরে ভাষণ, ব্যাকে এসো লেখা আছে ভাষণ, তো স্পিচ, উইল গিভ আ স্পিচ, একটা ভাষণ দেবে এরকম সেন্সে উইল গিভ আ স্পিচ। ওকে, ইন প্লেস অফ মাই আঙ্কেল মাই ফাদার উইল গিভ আ স্পিচ। তো এখানে দেখতে পেলে ইন প্লেস অফ, এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা এখানে ব্যবহার করলাম, খুবই ইউজফুল। কারো কোনো জিনিসের স্থানে যখন অন্য কিছু হয় এরকম সেন্সে আমরা এটাকে ব্যবহার করে থাকি, ইউজ করো। পরের লাইনটা এসো, এখানে কি বলা হচ্ছে, আমার তোমার মনোযোগের প্রয়োজন, আমার তোমার মনোযোগের প্রয়োজন। আমি হয়তো কোনো একটা কাজ করব, তো তার জন্য তোমার মনোযোগ দেওয়াটার খুব প্রয়োজন, এরকম একটা সেন্সে ধরে নিতে পারি। যাই হোক, তো এখানে আমার হচ্ছে সাবজেক্ট, তো এটা প্রথমে লিখে দাও আমার, আই। যেই আমি এখানে আমার অর্থে আই এর ব্যবহার করলাম, এখানে আমরা টেন্সটাকে বোঝার চেষ্টা করব। টেন্সটা এখানে কি আছে, যে তোমার মনোযোগের প্রয়োজন, তো প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয়, এরকম একটা সেন্সে এটা আমরা ধরে নিতে পারি, বা প্রয়োজন আছে এরকমভাবেও ধরতে পারি। তো সেই অর্থে আমরা এটা এরকমভাবে লিখব, আই অ্যাম তোমার মনোযোগের প্রয়োজন, এরকম একটা সেন্সে যখন কারোর কোনো কিছুর প্রয়োজন হয়, এরকম ধরনের সেন্সে আমরা একটা ফ্রেজের ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা হলো ইন নিড অফ, ইন নিড অফ। ওকে, সেটা আমরা এখানে লিখব, আই অ্যাম ইন নিড অফ, আই অ্যাম ইন নিড অফ। নিড অফ কি, তোমার মনোযোগের, তো your attention, your attention, I am in need of your attention. ওকে, তাহলে এখানে ইন নিড অফ যে ব্যবহারটা হলো, এটা ওই প্রয়োজন সেন্সটাকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো এরকম ধরনের সেন্স যখন আসবে তখন সবসময় ওই নেসেসারি ব্যবহার করলে, হয়তো কখনো হয়তো এসেনশিয়াল এরকম কিছু বলছো, কখনো হয়তো নিড ভার্ব হিসেবে ব্যবহার করছো, এগুলো খুব কমনলি ইউজ হয়। কিন্তু ইন নিড অফ এই ফ্রেজটা যদি অ্যাপ্লাই করো, একটু হলেও তোমার লেখাটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো মিক্স করে করে করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যত লিখবে বা বলবে, সেগুলো তোমার মধ্যে যে তোমার যে এবিলিটিটা আছে সেটা তুমি কিন্তু অন্যের কাছে প্রেজেন্ট করতে পারছো। তো তার জন্য অবশ্যই বিভিন্ন রকমভাবে ট্রাই করাটা দরকার। তো এই ফ্রেজটাকেও মনে রাখো। নেক্সট ওয়ানটা দেখো কি বলা হচ্ছে,
ব্যবসা করার ক্ষেত্রে আপনি জঘন্য, মানে আপনার দ্বারা ব্যবসা হবে না, আপনি ব্যবসা ঠিকভাবে করতেই পারেন না, এরকম একটা সেন্সে বলা হয়েছে যে ব্যবসা করার ক্ষেত্রে আপনি জঘন্য। তো এখানেও ব্যাপারটা সেরকমই আগেরটার মতনই আসছে যে ব্যবসা করার ক্ষেত্রে আপনি হন জঘন্য, এরকমভাবে। তো লাইনটা সেরকমভাবে লেখা যাক। তো ব্যবসা করার ক্ষেত্রে, তো এটা আমরা এরকমভাবে লিখতে পারি, এই ক্ষেত্রে সেন্সটা আগে আমরা লিখব। তো এই অর্থে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে মানে ফ্রেজটা ইন টার্মস অফ। ইন টার্মস অফ মানে হলো ক্ষেত্রে। কি ক্ষেত্রে? ব্যবসা করার ক্ষেত্রে। ইন টার্মস অফ, দেখো করার শব্দটা রয়েছে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, যখন কোনো বাংলায় আমরা এমন কথা বলি যেখানে একটা টান থাকে, মানে এই কাজটা চলছে বা একটা কিছু সেন্স যে এইটা টেনে আর একটা কথা বলা হচ্ছে, এরম যখন হয় সেক্ষেত্রে আমরা আইএনজি ফর্মের ব্যবহার করি। তো এখানে ব্যবসা করার বলা হচ্ছে, একটা টান রয়েছে, তাই জন্য এখানে আমরা ডুইং এরকমভাবে লিখব। ইন টার্মস অফ ডুইং, ব্যবসা তো বিজনেস। ইন টার্মস অফ ডুইং বিজনেস আপনি জঘন্য। তো এই সেন্সে ইউ আর, এবার জঘন্য সেন্সে আমরা লাইক তোমার দ্বারা বিজনেস হবে না, তুমি একদম করতে পারো না, এরকম একটা সেন্স বোঝানোর জন্য অফুল এটার ব্যবহার করা যেতে পারে। অফুল, ইন টার্মস অফ ডুইং বিজনেস ইউ আর অফুল, এরকমভাবে বলতে পারি। অথবা এই ধরনের সেন্সে আমরা প্যাথেটিক, প্যাথেটিক কথাটাকেও বলতে পারি। প্যাথেটিক মানে যদিও একটু দুঃখজনক সেন্সটাকে বোঝায়, কিন্তু এরকম ধরনের সিচুয়েশনেও আমরা কিন্তু প্যাথেটিক আজকাল বলে থাকি। লাইক কেউ যখন কোনো কিছুতে একেবারেই অক্ষম হয়, সেরকম সেন্সে আমরা প্যাথেটিকের ব্যবহারও করতে পারি। তো এই সেন্সে ইউ আর প্যাথেটিক মানে তোমার দ্বারা হবে না কিছু, এরকম একটা সেন্স এখানে আসছে। যাই হোক, তো অফল বলতে পারো, প্যাথেটিকও বলতে পারো, বোথ আর কারেক্ট। তো যাই হোক, এরকমভাবে করা যায়। নেক্সট লাইনটাতে এসো, কি বলা হচ্ছে দেখো, আমাদের তার পক্ষে এটি গ্রহণ করা উচিত। আমাদের তার পক্ষে এটি গ্রহণ করা উচিত, তার মানে আমাদের তার জন্য এটি গ্রহণ করা উচিত, আদারওয়াইজ আমরা করতাম না, কিন্তু তার জন্য করতে হবে, এরকম একটা সেন্সে বলা হয়েছে লাইনটা। তো এখানে এই যে কথাটা বলা হচ্ছে দেখো, উচিত বলে বলা হয়েছে। তো উচিত সেন্স মানে হলো শুড, শুডের ব্যবহার করে আমরা লাইনটাকে লিখব। তো লেখা যাক, এখানে আমাদের বলা হয়েছে, তো উই লেখার পরে শেষে চলে আসবো, সেখানে রয়েছে উচিত। তো উচিত অর্থে শুড লেখা যাক, উই শুড। উই শুড কি? আমাদের তার পক্ষে এটি গ্রহণ করা উচিত। উই শুড গ্রহণ করা উচিত, এই গ্রহণ করা সেন্সে অ্যাকসেপ্ট। উই শুড অ্যাকসেপ্ট, আমাদের গ্রহণ করা উচিত কি না এটি, তো ইট। উই শুড অ্যাকসেপ্ট ইট লিখলাম, তারপরে তার পক্ষে। তার পক্ষে তার মানে এই যে সেন্সটা পক্ষে অর্থে মানে কারোর জন্য অর্থে, আমরা লাইক কারোর প্রতি ফেভার করা অর্থে আমরা বলতে পারি ইন ফেভার অফ, এই টার্মটাকে, এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে ইন ফেভার অফ। উই শুড অ্যাকসেপ্ট ইট ইন ফেভার অফ, মানে তার ভালো চেয়ে বা তার ভালো চিন্তা করে, তার ভালোর জন্য আমরা এটা গ্রহণ করি, মানে করা উচিত আমাদের, এরকম একটা সেন্সে বলা হচ্ছে। তো সেই জন্য ইন ফেভার অফ এরকম এই টার্মটাকে এখানে আমি অ্যাপ্লাই করলাম। ইন ফেভার অফ কি না তার, তো তার সেন্সে হিম বলা যেতে পারে। তো ইন ফেভার অফ এটাকে আমরা ইউজ করলাম। নেক্সট লাইনটাতে এসো, সেখানে কি বলা হচ্ছে দেখো, গান গাওয়ার পাশাপাশি কিশোর কুমার চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। গান গাওয়ার পাশাপাশি কিশোর কুমার চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। আমরা জানি যে তার তো সংগুলো তো লাইক অ্যামেজিং, এক একটা সব সং তিনি গেয়ে গেছেন, আর তিনি অনেক মুভিতেও অ্যাক্ট করেছিলেন। তো এই দুটো বিষয়কে এখানে বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে গান গাওয়ার পাশাপাশি, এই যে কথাটা, এইটা যখন আমরা লিখব এক্ষেত্রে আমরা ওই প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার করে এটাকে কিন্তু লিখতে পারি। কেমনভাবে? তো এখানে গান গাওয়ার পাশাপাশি অর্থে আমরা এটা এরকমভাবে বলতে পারি। পাশাপাশি অর্থে ব্যবহার করব ইন অ্যাডিশন টু, এই প্রেপোজিশনাল ফ্রেজটা। তো লেখা যাক ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু লেখার পরে কি লিখবো? গান গাওয়া। এখানেও দেখো আগেরটার মতন একটা সেন্স আসছে, এই লাইনে নয়, এখানে ছিল ব্যবসা করার, এখানে এসছে গান গাওয়ার, তার মানে একটা টান আসছে, তার মানে আইএনজি ফর্মের ব্যবহার করতে হবে। এখানে গান গাওয়া সেন্সে আমরা কি বলতে পারি? সিং করা, তো সিং থেকে হয়ে যাবে সিঙ্গিং। ইন অ্যাডিশন টু সিঙ্গিং
इन एडिशन टू सिंगिंग किशोर कुमार, तो किशोर কুমার লিখলাম। এবার কি হবে দেখো, এখানে বলা হচ্ছে যে কিশোর কুমার চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তো শেষে এসো বলা হচ্ছে অভিনয় করেছিলেন। এবার অভিনয় চলচ্চিত্রেও করেছিলেন, এই চিত্রেও সেন্সটা থাকার জন্য একটা অলসো জুড়ে দিতে হবে। তো কিশোর কুমার অলসো অ্যাক্টেড সিম্পল পাস্ট টেন্স হয়েছে, করেছিলেন বলা হয়েছে, তো সেই অর্থে আমরা অ্যাক্টেড করে দিলাম, অ্যাক্ট থেকে অ্যাক্টেড। অলসো অ্যাক্টেড ইন চলচ্চিত্রে, তো সেই সেন্সে মুভিজ হলো। তো এবার চলো মিলিয়ে নিই একবার। গান গাওয়ার পাশাপাশি ইন অ্যাডিশন টু সিঙ্গিং কিশোর কুমার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কিশোর কুমার অলসো অ্যাক্টেড ইন মুভিজ, এরকমভাবে হয়ে গেল। তো এখানে ইন অ্যাডিশন টু, এই যে প্রেপোজিশনাল ফ্রেজটা, এটাই পাশাপাশি সেন্স বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে এইগুলোকে দিয়ে তোমরা অনেক লাইন্স বানাও। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আর এই চ্যানেলটাকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে রাখো তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, তো আজ তবে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।